ওই যে মেয়ে, অন্ধকারে কেন? আলোয় এসো না। গভীরতা ঘিরে আছে ওখানে। ওই যে সামনে দেখো, দরজা, দুটো বড় বড় নখ, রক্ত মাখা মুখ, কালো হাতের ছায়া আমার দিকে এগিয়ে আসবে যে, ঠিক যেমন করে তিলোত্তমা, ঠিক যেমন করে নির্ভয়া, কাদম্বরী। না, না জানি আরও কত কোজাগরী স্বপ্ন ছিল। কি পেলে তোমরা? কি পেলে ওদের রক্তে স্নান করে? ভয় হয় স্বপ্নের সুতো বুনতে বুনতে আলো নিভে যাবে কোনো এক সত্যের পথে এসে। অন্ধকার আর অন্ধকার, কয়েকটা রক্তমাখা মুখ, কালো হাত, তীব্র প্রতিবাদী হয়ে উঠলে কণ্ঠে ছুরির আঘাত, কিংবা আবারও কালো হাত। ছাড়ে না ওরা শিশুদেরও। লামপুট্টের আচরণে এক আকাশের নিচে সত্যকে চাপার লোভে শাসকরাও, হায় ঈশ্বর! তাই ভয় হয় যদি যদি আমিও প্রতিবাদী হতে গিয়ে কিংবা 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 লড়াইয়ে লড়াইয়ে কিংবা একা পথে একা পথে সবটা সবটা। আমি আমাদের আজকের বিশেষ অতিথি পূজা নন্দীকে ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। প্রথমেই যে প্রশ্নটা না করলে নয়, অসাধারণ একটা প্রেজেন্টেশন, অসাধারণ একটা বাস্তবমুখী সমাজমুখী কবিতা দিয়ে সূচনাটা যখন হলো, তখন প্রথম প্রশ্নটা না হয় কবিতা নিয়েই থাক। এই কবিতার বা আবৃত্তির চর্চাটা মোটামুটি কতদিন? এটা প্রায় আমি যখন স্কুল লাইফে পড়াশোনা করছি তখন থেকেই আমার এই চর্চাটা, মানে আমার ফাইভ ফাইভ থেকে তো শুরুই হয়ে গেছে। তখন ক্লাস যখন 5-এ পড়ি। বেশ, এই যে এতটা রাস্তায় এগোনো, চর্চা করতে করতে বেশ অনেকগুলো ধাপ পেরোনো এবং এখনও কর্মজীবন সামলে এটাকে বজায় রাখা, এই গল্পটাই, লম্বা রাস্তার গল্পটা যদি একটু ছোট্ট করে আমাদের শোনানো যায়। অবশ্যই অবশ্যই। অ্যাকচুয়ালি আমি যখন স্কুল লাইফে পড়তাম তখন হঠাৎ করেই আমার এই জায়গাটা ফুটে ওঠে আমার কাছে। আমি টিচার যখন পড়াচ্ছেন তখনই আমার মনে হলো যে এবং একটা রচনা লিখতে দিয়েছিল, রচনাটা লিখেছি। লেখার পর দেখছি যে আমার মনের মধ্যে অনেক ভাষা তৈরি হচ্ছে। তো তখন আমি ভাবলাম যে ফাঁকা টাইমে বসে আছি, কিছু লিখি। এই যে লিখতে 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 তারপরে আমার মধ্যে স্কুল লাইফে যেতে যেতেই তখনই আমার মধ্যে এই জায়গাটা তৈরি হয়ে গেল, একটা কল্পনা তৈরি হলো। তখন আমার মধ্যে ভাষা এলো, আমি আরও বই পড়তে লাগলাম এবং আরও সোশ্যাল মিডিয়া দেখলাম এই সমস্ত জায়গায়। এবং দাদার কাছ থেকে অনেক, আমার দাদা আর্টিস্ট, তো আমার দাদার কাছ থেকে অনেক কিছু ভাষা পেলাম এবং আমি আমার টিচারদের কাছ থেকেও পেলাম সেই জায়গাটা, এবং আমার ভেতরে যেগুলো রয়েছে সেগুলো আমি বার করলাম। তো এই সমস্ত করতে করতে তারপরে যখন আমার কলেজ লাইফ এলো, আরও আমার বেড়ে গেল এই জায়গাটা। তারপর আমি যখন মানে অফিস লাইফে এলাম, তো অফিস লাইফে এই জায়গাটা খুব টাফ হয়ে গেল, মানে দুটোকে সামলানো আমার পক্ষে একটু ইম্পসিবল হচ্ছিল আর কি। তো যাই হোক, দুটোকে সামলে আমি এখনও পর্যন্ত স্টিল নাও আমি বজায় করে রেখেছি। তো রাতে যখন সব কিছু হয়ে যায় একদম নিস্তব্ধ জায়গায়, তো সেইখানে আমি বসে আমি কবিতা লিখি এবং বই চর্চা করি, এবং আমি অফিসের ফাঁকে বসেও আমি এই কাজগুলো করি। টিফিন টাইমে তো অবশ্যই লিখি। আচ্ছা, সব কিছুরই তো প্রথমটার একটা আলাদা আবেগ থাকে, একটা আলাদা ব্যাপার থাকে। প্রথম যেদিন কলমটা চললো কবিতার পেছনে, তার পেছনে কি কোনো স্পেশাল গল্প ছিল? তার পেছনে বলতে গেলে প্রথম যখন আমার হয়েছিল তখন আমার প্রকৃতিকে নিয়ে শুরু হয়েছিল। প্রকৃতিকে নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছিল। তখন খুব বৃষ্টি পড়ছিল বাইরে, আর ঝমঝম করে বৃষ্টি পড়ছিল আর হাওয়াও দিচ্ছিল। সেই সময় আমার ভেতরের আমেজটা চেঞ্জ হয়ে যায়। তখনই আমার মধ্যে ভাষার সৃষ্টি হয় এবং আমি কলম চালাতে শুরু করি। আর সেই থেকেই আমার সেই প্রেরণা শুরু হয় এবং দাদা, পরিবার আমাকে আরও আগিয়ে দেয় এটার মধ্যে। সত্যি, মানে এই যে বোধহয় যারা লেখালেখিটা খুব ছোট বয়সে শুরু করেছেন, তাদের প্রথম প্রেমটা বোধহয় প্রকৃতির প্রেম, আর তারপরে কবিতার সাথে প্রেম। এই দুটো প্রেম এক হয়ে প্রথম সৃষ্টির সূচনাটা হয়। আর এই যে আর একটা বিষয় যেটা পূজা বললেন, যে পারিপার্শ্বিক মানুষজন, দাদা হোক বা পরিবারের অন্যরা, এই কাছের মানুষজনের যখন একটা অনুপ্রেরণা থাকে এবং তার সঙ্গে উৎসাহও থাকে তোমার কাজের প্রতি, সেই জায়গাটা বোধহয় একেবারেই আলাদা হয়ে যায়। সেখানে বোধহয় যে প্রতিভাটা থাকে একটা মানুষের ভেতরে,
সেই প্রতিভাটা বিকশিত হওয়ার একটা আলাদা সুযোগ পায়, সে নিজের মতো করে নিজেকে একদম। বাঁচতে পারার একটা, যেটা সব ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই হয় যে একটা ধরা বাঁধা পরিবেশের চারপাশে গণ্ডি টানা, এই যে গণ্ডি পেরোতে হবে এই চাপটা না থাকলে বোধহয় আরও বেশি খোলা মনে খোলা মনে সে কাব্য করা যায়। বই প্রকাশের ব্যাপার স্যাপার কতদূর? বই প্রকাশ আমার যখন আমি লেখালেখি করতে শুরু করলাম, তারপর আমার বিভিন্ন জায়গা থেকে খবর এলো, আমি সোশ্যাল মিডিয়া যখন ছাড়লাম, তারপর আমার বই প্রকাশিত হলো একজন বাবার থ্রু দিয়ে। একজন বাবার বন্ধু ছিল, সে আমার বই প্রকাশ করেছিল, আনন্দমেলা বইতে প্রকাশিত হলো, প্রথম প্রকাশিত হলো। তারপরে আরও কিছু কিছু জায়গায় প্রকাশিত হলো, এবং সেটা আমি যখন আমাদের পাড়ায় প্রোগ্রাম হলো সেখানেও আমি সেটা এক্সপ্রেস করেছি যে আমার এরকম, সবাই খুব খুশি হয়েছে, পাড়ায় সবাই আমাকে খুব ভালোবাসে। আমার বই প্রকাশিত হয় এবং মঞ্চতে আমি দাঁড়িয়ে আমি আমার আবৃত্তি, কবিতা এগুলো পাঠ করি, এবং আমি গল্পও লিখি, গল্পও বলি। এই সমস্ত নানান নিয়ে আমার কবিতার বই, গল্পের বই সমস্ত কিছু হয়। আচ্ছা, এই যে বেশ কথাটা এত দূর এগোলো, বারবারে কিন্তু ঘুরে ঘুরে নিজের লেখা কবিতার কথাটা উঠছে। তো এই নিজের লেখা কবিতার কথা যখন উঠেছে তখন তো আমাদেরকে একটা শোনাতেই হবে। তুমি আমার নীরবতা, তুমি কল্পনার জগৎ খুঁজি, তোর আলতো ছোঁয়ায় পুরো পৃথিবীটা দেখি। সময়ের অভ্যেস ঠিক ততটাই যতটা মাপকাঠির রাস্তা। আমাদের পৃথিবীতে চলার মাপকাঠি শেখায়, থমকে দাঁড়ায়, অন্যদের আকাশ যদি পারেও শিখিয়ে নিও, যদি পারো শিখিয়ে নিও। অসাধারণ ভাষা, তার সঙ্গে অসাধারণ মিষ্টি প্রেজেন্টেশন, মানে সবটা মিলে কিন্তু বেশ অ্যাটমসফিয়ারটা অন্যরকম হয়ে গেল। তো এই যে আশপাশের লোকজনের অ্যাপ্রিসিয়েশনের কথা শুনলাম লেখার পেছনে কি স্পেশাল কেউ ইন্সপিরেশনও আছেন? লেখার পেছনটা তো মানে পুরোটাই আমিই করেছি, এবং আমার পরিবার আছে আমাকে সহযোগিতা করার জন্য। এবং আবৃত্তি যে শিখিয়েছেন তিনি আমার টিচার, আমার পাড়ারই প্রতিবেশী, উনি আমাকে ছোটোবেলা থেকে আবৃত্তি কিভাবে করতে হয় সেটা আমাকে শিখিয়েছেন। ওনার নাম হচ্ছে শুক্লা মালাকার, উনি আমাকে শিখিয়েছেন। বেশ বেশ। আচ্ছা, অনেক ক্ষেত্রেই যেটা হয় যে জীবনে একজন আইডল থাকেন, বেশ তাকে আমরা প্রচণ্ডভাবে ফলো করি। তো এই কবিতা লেখার ক্ষেত্রে হোক বা আবৃত্তির ক্ষেত্রে হোক, এরম কোনো পার্টিকুলার আইডল আছেন যাকে প্রচণ্ডভাবে ফলো করা হয়? হ্যাঁ, যেমন হচ্ছে আমার জীবনানন্দ দাশ, আর হচ্ছে আমার সুকান্ত ভট্টাচার্য। ওনাকে আমি মানে স্মরণ করে এগিয়ে যাই, কারণ ওনার জীবনটা অনেকটাই দারিদ্রতার মধ্যে দিয়ে গেছে, এবং ওনার মৃত্যুটাও অনেকটা কঠোরতার মধ্যে দিয়ে গেছে, এবং লেখার মধ্যে তা প্রকাশ পায়। এই কারণে ওনাকে আমি খুব স্মরণ করি, যে যদি ওনার মতন যদি কিছুটা করতে পারি আর কি। যে এই যে তোমার লেখা একটা বিশেষ জিনিস সেটা দেখি, সেটা হচ্ছে সমাজবাদিতা, বাস্তববাদিতার পাশাপাশি বেশ আবার একটা সুন্দর রোম্যান্টিকতা। এই যে ম্যাশআপটা বেশ শক্ত একটা মিক্সচার, কিভাবে মাথা এতটা কাজ করে এর পেছনে? অ্যাকচুয়ালি লিখতে লিখতে না চলে আসে, আমি ভাবি যে কিছু নতুন কিছু দেওয়া যাক, ইউনিক, মানে মানুষের মনে যেটা গেঁথে যাবে, অথচ সহজ ভাষা কিন্তু মানুষের মনে যাতে ওটা বিস্তারিতভাবে গেঁথে যাক, এই রকম একটা চিন্তাভাবনা নিয়ে আমি এগিয়ে যাই। অটোমেটিক আমার হাতে কলম চলে যায়, জানি না, আমি যখন লিখি তখন অটোমেটিক হাতে কলম চলতেই থাকে এবং ভাষা আসতেই থাকে, তো সেইভাবেই পুরোটা রচিত হয়ে যায় আর কি। আচ্ছা, এত কথার মাঝখানে যেটা না জিজ্ঞাসা করলে নয়, একবার ছোট করে সেটা নিয়ে কথা হয়েছে, তাও এটা জিজ্ঞাসা করতেই হয়। লেখালেখি একটা নিয়মিত অভ্যাসের ব্যাপার, তার সঙ্গে আবৃত্তি, সেটাও গলা ছেড়ে প্র্যাকটিস করা, কবিতা মুখস্থ করা, প্রচুর সময় দিতে হয়। বেশ দায়িত্বপূর্ণ একটা কাজের মধ্যে তো রয়েছে, একটা দায়িত্বপূর্ণ কর্মক্ষেত্রে রয়েছে, সেটাকে সামলে এতটা সময় বেরোয় কী করে? এটা হচ্ছে যখন আমি অফিস যাই, তো অফিস যাওয়ার আগে আমি একটু রেয়াজ করে নিই কবিতাটা নিয়ে। তো সকালবেলা হয় না, একটু কবিতা যখন আমাকে টিচার দেয়, সেই কবিতাটাকে আমি, পুরনো কবিতাটাকে একটু অভ্যেসগতভাবে রেয়াজ করে নিই। তাতে কি হয়, গলার কণ্ঠটা তাহলে আমার সুন্দর হয়, যে গলার ভেতরে যে কণ্ঠটা সেটা বেরিয়ে আসে, সেটা সুন্দর একটা ভয়েস আসে। তো সেই জন্য আমি একটা রেয়াজ করে নিই, এবং আমি যখন অফিস থেকে ফিরি তখন আমি সেটা নিয়ে লেখালেখি করি নিজেরটা, এবং আমি যখন টিচারের যেগুলো দেয় তো সেইগুলো নিয়ে আরও আমি করতে থাকি, এবং নানা
নানান গল্প লেখালেখি সেটা তো পাশাপাশি আছি, তার সাথে আমি ইউটিউবও দিই। মানে মোটামুটি আমার শুতে শুতে রাত 12টা-1টা বেজেই যায়। পরের দিন যে সকালবেলা অফিস, সেটা আমার মাথা থেকে বেরিয়েই যায় যে আগের দিন আমি এইগুলো প্র্যাকটিস করছি, প্রত্যেক দিন রেয়াজ করছি। ঘুম তো মাথা থেকে চলেই যায়, আগে আমি দেখি কিভাবে বড় হব। তো সেই জায়গাটা থেকে আমার এই চর্চা আমি রোজই করতে থাকি, ডেলি। হয়তো 1-2 দিন যায় একটু ডিলে হতে থাকে, কিন্তু আমি করি এটা। না, এই যে জোশটা, এই যে নিজের ভালো লাগার, নিজের ভালোবাসার কাজকে বাঁচিয়ে রাখার পেছনে যে একটা প্রচণ্ড ইচ্ছা শক্তি, এইটা কিন্তু শুধুমাত্র আমাদের এই প্যাশনটাকে বাঁচিয়ে রাখতে হেল্প করে না, আমাদেরকেও কোথাও গিয়ে জীবনের একটা মানে খুঁজে পেতে, নিজেদের জীবনটাকে নিজেদের মতো করে বাঁচিয়ে রাখতে একটা আলাদাই উৎসাহ দেয় যেন। আর এই বিষয়টা নিয়ে অবশ্যই আমাদের অতিথির গল্প তো আমরা শুনছি, কোথাও গিয়ে কিন্তু এখনও বোধহয় আমাদের সর্বকনিষ্ঠ অতিথি পূজা, তার থেকে এইটা আমাদের সমস্ত বয়সের দর্শকদের প্রচণ্ড ইন্সপায়ার হওয়ার মতো বিষয়, যে এত কাজের চাপ সামলেও নিজের ভালো লাগার বিষয়টাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়। আর সত্যি কথা বলতে কোথাও গিয়ে কিন্তু এই ভালো লাগার বিষয়গুলোকে বাঁচিয়ে রাখতে পারলে আমরা নিজেরাই খুব ভালো থাকবো, আমরা নিজেরা নিজেদের মতো করে বাঁচতে পারবো, বাঁচার মানে থাকবে। মনটাও ভালো থাকবে। আচ্ছা, এই যে লেখালেখি নিয়ে এত কথা হলো, লেখা প্রকাশ নিয়ে কথা হলো, তখন একটা প্রশ্ন না করলে নয়, সেটা হচ্ছে যে একক বই কবে আসছে, নতুন একক বই? এটা তো আমার খুবই ভালো লাগার একটা বিষয়, যেটা আমার খুবই অদম্য ইচ্ছা যে আমার একটা একক বই বেরোবে। তো ওটা নিয়ে কথাবার্তা চলছে। এটা নেক্সট ইয়ারের মধ্যে চলে আসবে একক বই, আমি ওটা নিয়ে লেখালেখি করছি। তো ওটা মোটামুটি চলে আসবেই। আর তারপরেও একটা মানে এটা প্রতি বছর আসতে থাকবে ডিসেম্বর মাসে। তো এটা দেখা যাক কতদূর এগোনো যায় আর কি। সেটা নিয়ে আমরা প্রচণ্ড আশাবাদী, এবং পূজার জন্য অনেক অনেক শুভকামনা রইল। প্রত্যেক বছর নতুন নতুন বই আসুক, প্রত্যেক বছর হাতে একটা করে নিজের ব্রেন চাইল্ড থাকুক, যারা সারা জীবন নিজের সঙ্গে থেকে যাবে। সবচেয়ে সুখের পরিবার বোধহয় ব্রেন চাইল্ডদের নিয়ে হয়, সেটা প্রত্যেক বছর আসুক, আমরা দেখতে চাই এরকম সুন্দর দিন। আর একটা প্রশ্ন না করলে নয়, সেটা হচ্ছে একটা টাইম নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া, আজকের যুগের মেয়ে সোশ্যাল মিডিয়া ইউজ করাই হয়, জেনজি। তো যারা মোটামুটি লেখালেখি করেন ইয়াং জেনারেশনের মধ্যে, তাদের সবার সোশ্যাল মিডিয়ার সাথে কিন্তু একটা যোগসূত্র আছে। তো সেই সূত্র ধরে নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হয়। এবার সেই জায়গা থেকে সোশ্যাল মিডিয়ার একটা ডার্ক সাইড, যেটা নিয়ে অনেক ক্ষেত্রেই অনেক লেখক থেকে শুরু করে অনেক ক্রিয়েটিভ মানুষজন সরব হন, এবং একটা সমস্যাও বটে যেটা সোশ্যাল মিডিয়ার, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ট্রোল বলো বা বিভিন্ন নেগেটিভ কমেন্ট বা কাজ যারা করছে তাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা একদল মানুষের থাকে। সেই রকম এক্সপিরিয়েন্স কিছু হয়েছে? হ্যাঁ, এইরকম এক্সপিরিয়েন্স যেরকম আমার আমি অনেক জায়গায় লেখালেখি করেছিলাম, যেটা সোশ্যাল মিডিয়াতে। তো সেখানে ভুল ত্রুটি তো থাকেই, আমি চাই যে আমার ভুলটা ধরুক। ভালো জায়গা থেকে ভুলটা ধরাটা সুবিধে, কারণ আমি সেটা জানতে পারবো যে আমার কোথায় ভুলটা রয়েছে। আমি তো সবসময় দেখবো যে আমার ভালোটা আছে, কিন্তু আমার ভুলটা তো দেখতে পারবো না। মানুষ যখন আমার ভুলটা দেখবে তখন আমি বিচার করতে পারবো, সেটা ঠিক আছে। কিন্তু এমন এমন জিনিস হয় যেখানে ভুলটা না থাকলেও, হয়তো আরেকজন দেখলো, ভুলটা না থাকলেও সেটা কিন্তু তারা বিচার করে যে এখানে ভুল আছে। তো সেই ক্ষেত্রে একটু খারাপ লাগে, কিন্তু তবুও মানিয়ে নিই যে এই জায়গাটা হয়তো আমার ভুল ছিল, যার কারণেই হয়তো বলেছে। তো সেটা নিয়ে একটু আর কি চিন্তা। কোথাও গিয়ে কিন্তু নিজেকে আরেকটু শুধরে নেওয়ার, নিজেকে আরেকটু বেটার করে নেওয়ার জায়গাটাও পাওয়া যায়। কারণ তারা এজেড, তারা আরও আমার থেকে এক্সপিরিয়েন্স, তো তারা আরও নিশ্চয়ই জানবে আর কি। আর সমালোচনা অবশ্যই যে কোনো ক্রিয়েটিভ মানুষকে আরও বেটার করতে হেল্প করে। উন্নতি করতে পারবো, একদম একদম। তো আমি থাকতেই হবে। আচ্ছা, আমাদের কিন্তু আড্ডাটা বেশ জমে উঠেছে। এমনিও বাঙালি আড্ডাবাজ, সহজেই আড্ডা জমিয়ে ফেলে। আর যেখানে আড্ডার বিষয় এরকম ইন্টারেস্টিং থাকে, আর সঙ্গে আড্ডা দেওয়ার মতো একজন সুন্দর মানুষ থাকেন, সেখানে তো আড্ডা আরও জমে উঠবেই। কিন্তু দুঃখজনকভাবে আমাদের এপিসোড তো শেষের দিকে, আর এপিসোডের সময় ধরা বাঁধা, তাই শেষ আমাদের এপিসোড করতেই হবে। তবে এপিসোড শেষ করার আগে আমাদের আজকের অতিথির কাছে আমার ছোট্ট অনুরোধ থাকবে, আর একটা কবিতা যদি পড়া যায়। প্রেমী পড়া বারণ, তবু তবু করে বারে বারে মন। শরীর মনকে ছুঁয়ে যায় ভালোবাসার শহর। অজান্তে ছুঁতে চায় অন্তর, চুম্বনে ভরাতে চায় গোটা শহর। প্রিয় মানুষের শহর, কিন্তু অবাধ্য
বাধ্যতা মানে না, বারে বারে ভুল করে বসে। তাই প্রজাপতিও ভিড় করে না তার বাঁধানো ঘরে এসে। শহরে শহরে ফাঁকা, পথে একা, মানতে চায় না অবাধ্যতা। একটা একটা আলো টিম টিম করে চলে, একলা চলো রে। ওই আবার তার খোঁজ, তার নাম ধরে ডেকে বসে। কাকের বাসায় কোকিলের ঘর করে। অবশেষে অবাধ্য মন বোঝায় নিজেকে বাধ্য হতে, পাল্টে ফেলে শেষে। ওরা মনের গোপন বোঝে না, ওরা নেশা খোঁজে। তাই তাই প্রেমে পড়া বারণ, তাই না? অসাধারণ একটা সুন্দর মিষ্টি প্রেমের কবিতা দিয়ে পূজা ওর কথাবার্তা শেষ করলো। আর এত সুন্দর কবিতা যখন অনুষ্ঠানের শেষে থাকে তখন বোধহয় আলাদা করে কোনো উপসংহার দেওয়ার মানে হয় না। তাই আজকে খুব বেশি কিছু উপসংহার দেব না, শুধু এটুকুই বলবো আবারও যে আমাদের আজকের অতিথিও যেমনটা বললেন, নিজের যেটা ভালো লাগার, নিজের যেটা ভালোবাসার কাজ সেটাকে বাঁচিয়ে রাখলে আমরা কিন্তু ভালো থাকি, আমরা নিজেদেরকে খুঁজে পাই। তাই আপনাদের কাছেও এইটুকু শুধু অনুরোধ, নিজেদের ভালো লাগার জন্য, নিজেদের ভালো রাখার জন্য হলেও নিজেদের প্যাশনটাকে সমস্ত কর্মব্যস্ততার মাঝখানেও একটু হলেও বাঁচিয়ে রাখুন। দিনের শেষে ওটাই বাঁচার রসদ যোগাবে। যাই হোক, আজকের মতো আমাদের এই এপিসোড এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন। আর অবশ্যই পূজাকে অনেক ধন্যবাদ আমাদের ওঙ্কার বাংলার তরফ থেকে, আর আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন, আমাদের আড্ডায় একদম সক্রিয়ভাবে যোগ দিয়েছেন। আর অবশ্যই আজকের এপিসোড খুব ভালো লেগেছে আশা করব। আর খুব ভালো থাকুন সবাই। খুব তাড়াতাড়ি আসছি আবার নতুন কোনো এপিসোড দিয়ে। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন আর দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।